নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে সূচিত হলো এক নতুন অধ্যায়। দিল্লি সফর শেষে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি জানান, ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে। দিল্লিতে টিডব্লিউডি মন্ত্রকের সচিব বিভু নায়ের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে। এই বিদ্যালয়গুলো শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। মন্ত্রী বলেন, শিক্ষা শুধুমাত্র একটি পাঠ্যক্রম নয়, এটি একটি জাতির মেরুদণ্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে সেই মেরুদণ্ডকে আরো শক্তিশালী করতে চেষ্টা চলছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জনজাতি অধ্যুষিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য এই বিদ্যালয়গুলো এক আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন শিক্ষামহল। বিদ্যালয়গুলির আধুনিক পরিকাঠামো, আবাসিক সুবিধা এবং সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিয়ে গড়ে তোলা হবে। মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন শুধু স্বপ্ন দেখছে না, বরং সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি শিশুকে ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয়গুলি দ্রুত বাস্তবায়নের দিকে এগোবে। তিনি অভিভাবক, শিক্ষক ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান এই শিক্ষাযাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন পূরণের দিকে দৃঢ় পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। সব মিডিয়া বন্ধুদেরকে, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমাদের রাজ্যের মধ্যে গত দিনে 6টা একলব্য স্কুল চালু ছিল। এখন এক মাসের ভিতরে আরও 6টা স্কুল একলব্য স্কুল চালু হবে। তার জন্য আমি ভারত সরকারের আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি, গ্রিন সিগন্যাল নিয়েছি। এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর। এটা দীর্ঘদিন ধরে 35 বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নাই। এখন মোদিজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল 21টা একলব্য স্কুল হয়েছে এবং আগামী দিন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য যা লাগবে মোদিজি আমাদেরকে সাহায্য করে। এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতিদের জন্য শিক্ষা ছাড়া মানুষ উন্নতি হতে পারে না, জাতি উন্নতি করতে। তার জন্য আমরা শিক্ষার মধ্যে আমরা ডেভেলপমেন্ট চাই। আগামী দিন আমাদের এই জনজাতিদেরকে শিক্ষিত করতে গেলে আমাদের স্কুল লাগবে। তার জন্য এখন 6টা স্কুল চালু আছে এবং আগামী দিন এক মাসের ভিতরে আরও 6টা স্কুল চালু হবে। কারণ আমরা চাই শিক্ষা উন্নতি হোক, যে জাতি শিক্ষা। পানীয় জল, রাস্তাঘাট ও বিদ্যুতের সংস্কারের দাবিতে সাবরুম আগরতলা 8 নং জাতীয় সড়ক অবরোধ করল জনগণ। ঘটনা সাবরুম জলেফায়। পানীয় জল, রাস্তাঘাট ও বিদ্যুতের সংস্কারের দাবিতে সাবরুম আগরতলা ও 8 নং জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা সাবরুম জলেফায়। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুম মহকুমার জলেফা বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সংকট চলছে। একই সঙ্গে রাস্তাঘাট ও বিদ্যুৎ সংস্কারের অভাবে ভুগছে পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার মানুষ। এই বিষয়গুলো নিয়ে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের নিকট বারবার জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে আজ এলাকার বাসিন্দারা সাবরুম আগরতলা 8 নং জাতীয় সড়ক অবরোধে বসেন। খোদ সাঁচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের এলাকায় এহেন জনদুর্ভোগের ঘটনায় চেয়ারপারসনের ভূমিকায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। কয়েক মাস আগেও জাতীয় সড়ক অবরোধে বসেছিল এলাকার জনগণ। সে সময়েও প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন, কিন্তু দুর্ভোগের চিত্র অথই বচ। এদিকে এলাকার এক ব্যক্তি জানান, দীর্ঘ 10 থেকে 12 বছর যাবৎ রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি দিয়ে একবার যাতায়াত করলে দ্বিতীয়বার যাতায়াত করার ইচ্ছে হয় না। সবচেয়ে বড় বিষয় হলো, রাস্তার দিক দিয়ে কোনো রোগীকে পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। প্রধান কাউকে পাত্তা দেয় না।
জলের সমস্যার কথা জানানো হলে তিনি জানান, জলজীবন মিশনের কাজ চলছে, কিছুদিন পরে ঠিকাদার এসে এই কাজ দ্রুত সম্পন্ন করবে। অথচ এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। সুশাসন জমানায় প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। রাস্তাটা হইব দীর্ঘ 10 বছর আন্ডারে সময় দিছে হয় না। আর বাড়ি যে পয়েন্টগুলো দিয়ে দিছে পয়সা কন্ট্রাক্টর শ্রীনগর গেছে, শ্রীনগর থেকে আলে করবো, তো শ্রীনগর থেকে আলে কেন মানুষ মরে যাবে নাকি? এই আমরা জনগণটা পাত্তা দেয় না। প্রধান কি কাজ করাইতেছে? এই কাজ বলে কন্ট্রাক্টরে করে, কন্ট্রাক্টর দোয়া যায়, আমরা জিজ্ঞাসা করি, প্রতিবাদ করি, কন্ট্রাক্টর হাইও গাড়ি কোন কন্ট্রাক্টর, কোন ঠিকাদার কাজ করছে? কোন ঠিকাদারের নামও কেন আমরা প্রধানের নামও কেন? আর প্রধান জনগণটা পাত্তাই দেয় না। প্রধান বলতে আমরা একা 100, আমরা একা 100, প্রধান জনগণ মেম্বারও পাত্তা দেয় না। একটা খারাপ দিনে পছন্দ খারাপ। কোন জায়গাতে? কোন রাস্তা? হাই স্কুল পাড়া, জলপা হাই স্কুল পাড়া। রাস্তা কি সমস্যা হয়েছে? কিটা খারাপ হয়েছে? এর রাস্তা একটা পুরা অর্ধেক সাইডে উঠে গেছে। তো কোনো ডেলিভারি রুগী আনন্দ জানা, কোনো একটা গাড়ি যাইতে বললে জানা, আমরা দিকে শুধু রাস্তার অজুহাত দেয়। আপনি রাস্তাটা দিয়ে যাই দেখেন, রাস্তাটা এত খারাপ, আপনি নিজেও চাইলে একবার চাইলে আরেকবার চাইতেন মনে করেন। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 5-6 বছর হয়েছে। তো আজকে আপনারা মানে কখন থেকে বসেন এই রাস্তাতে? কয়েকবারে কোয়া হয়েছে, কয়েকবারে পঞ্চায়েতের মধ্যে দেওয়া হয়েছে। আজকে রাস্তা অবরোধ কোন সময় থেকে শুরু করছে? ওই তো প্রায় 1 ঘন্টা। এখন পর্যন্ত কেউ আইসেনি? কোন জায়গায় রাস্তা অবরোধ? জলফা বাজার। এখন পর্যন্ত কেউ আইসেনি? আপনার সঙ্গে কথা কইতো? পানীয় জল দপ্তর থেকে একজন আছে। মানে কি আপনাদের কি জলের সমস্যা আছে? জলের সমস্যা, কারেন্টের সমস্যা। এর আগেও তো একবার দেখা গেল, গত বেশ কয়েক মাস আগে একবার রাস্তা অবরোধ হয়েছিল। তো তখন তো আপনাদের আশ্বাস দিছিল যে এগুলো সমস্যার সমাধান হইব, হয়েছে না? আপনারা এখন কি করতে চাইছেন? কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের এই অবরোধ? আমরা চাইছি আমরা যাতে একটা সুরাহ করে দেয়, কয়দিনের ভিতরে দিতে পারবো বা কয়দিনের ভিতরে করাতে পারবো, আমরা করে যেতে। এখন দেখার বিষয়, কবে নাগাদ পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার জনগণের দুর্ভোগ লাঘব হয়। শান্তন টিভি। ভালোবেসে বিয়ের 8 বছর পর অন্য পুরুষের সঙ্গে উধাও রেহেনা বেগম নামে এক গৃহবধূ বলে অভিযোগ। বাড়ি কাঞ্চনমালা এলাকায়। জানা গেছে, গোলাঘাট বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 3 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়ার গত 2017 সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহেনা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিলেন। পরে ধীরে ধীরে রেহেনা বেগম মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে স্বামীর অভিযোগ। ঠিক এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহেনা বেগম তার নাগরের হাত ধরে পালিয়ে যায়। পরে স্বামী জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি, তখন মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করে। তিনি জানিয়েছেন তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে এবং অসহায় অবস্থায় আমতলী থানার সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না। তারপর কী করবো, এখন তো থানাতে আছি, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, জমা দিছি। কোন থানাতে আইছো? আমতলী থানায়। মানে তোমার কি মনে হয়, এটা কি মানে তোমার বউ কই যেতে পারে? কই যেতে পারে, হেমনও কোনো ছেলে টেলের লোক বাইকে গেছে, এরকম সম্পর্ক আসছিল মনে হয়? আসলে মনে হয়। হ্যাঁ, মোবাইলটা তো আমরা ধরতে পারছি না, বাড়িতে তো খুব স্ট্রেংকল করতো মোবাইল ধরলে। তারপরে আমার লোকের সুদ্ধা ঝগড়া করতো। কি কইবা, যেহেতু মানে তোমার সন্দেহ মানে কোনো একজন ছেলের হাত দিলে গেছে গা, এই বিষয়টা কি কইবা? কি কমো, থানা থেকে যাতে একটা কড়া আইন শাসন করে, যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায়। কিটা কইবা এখন বিষয়টা যেহেতু কি কমো, চাইতেছি দেশের ভিতরে নতুন একটা আইন হয়েছে, যাতে আইন যাতে ফাঁকাভুক্ত করে, আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যায়, এটার জন্য একটা কড়া শাস্তি চাই। তোমার বাড়ি কোন জায়গাতে? কাঞ্চনমালা। তোমরা বিয়া করছো কত বছর আগে? প্রায় তখন 8 বছর চলে, 2017-তে বিয়ে করছে। তোমার কি কোনো সন্তান আছে? একজন ছেলে আসলো, মারা গেছে 2.5 বছর বয়স। হ্যাঁ, তুমি কি কাজ করো?
হাজিরা কাজ করি। মঙ্গলবার সকালে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় ত্রিপুরা পুলিশে কর্মরত এক পুলিশ কর্মী ও তার স্ত্রীর হাতে আক্রান্ত পার্শ্ববর্তী গৃহবধূ ও শিশু সন্তান। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় ত্রিপুরা রাজ্যের কালার প্রাপ্ত পুলিশ কর্মী শাবির আহমেদ ওরফে লিটন মজুমদার এবং তার স্ত্রী দ্বারা মারধরের শিকার পার্শ্ববর্তী গৃহবধূ রোজিনা আক্তার ও তার ছেলে সন্তান। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ ও তার শিশু সন্তানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত গৃহবধূ রোজিনা আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার শিশু সন্তানের চিকিৎসা চলছে। আর অন্যদিকে রাজ্যের কালার প্রাপ্ত পুলিশ শাবির আহমেদ ওরফে লিটন মজুমদার বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানার পুলিশ। এদিকে অভিযুক্ত পুলিশ কর্মী ও তার স্ত্রীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হলো এলাকার মানুষ। তবে একজন পুরুষ হয়ে পার্শ্ববর্তী এলাকার এক মহিলার উপর কিভাবে আক্রমণ করেন সেটা এখন দেখার বিষয়। এখন কি সে পুলিশ কর্মীর বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেদিকে তাকিয়ে আছেন এলাকাবাসী। আজকে এটা আমার বাইজি, তো আমার বাড়িও ফুরাতল। আমি একটু আগে আইছি, আইসিরা সে বাড়ির থেকে শুনতে আসি মারামারি করতেছে। এবার আইসি আয়া দেখতেছি শুনতেছি এই দুইজন মানুষ হঠাৎ করে তাকে মারতে আছে। এমন মারছে ওখানো গান ফিরতেছে না, হসপিটাল ভর্তি করাইছি নিয়া ওখানো গান ফিরছে না। সাব্বির হোসেন আর তার বউ। কি কারণে মারধর করছে? কি কারণে এটা তো জানি না। তারা কি হয়? তারা কিচ্ছু হয় না, শুধু শুধু মারধর শুধু শুধু মারধর করছে। কিছু তো একটা আছে, কিছু দেখতে আছে। মানে মনে করেন স্বামী স্ত্রী তারা বাড়ি বাড়ি একটু ঝগড়া টাকরি করছে, করণে কি হয়েছে কি না মনে খুব তার স্বামী যাই হেন তার কাছে কইছে কোনো কিছু কথা হেফরাইয়াত এই মায়ের মারছে। স্বামী আজকে হে আমার বাড়ির লগে মানে হের কি হয় এটা জানি না। মানে ওই আরেক পাশের মানুষ আইয়েছে গা রুজি নেবো কেন ওটার মধ্যে কাজ করতে আছে। হের ঘরতে বার করেছি রে মাছ দূর করতে আছে। হের সাবদুর শুনের বউ। তো কি কারণে মারধর করছে? কি কারণে মারধর করতেছে এটা আমরা কইতে পারি না। তারা মারফুট দেখছি, মারফুট দেখে গিয়ে আমরা গিয়ে ছড়াইছি। আপনারা জানেন না কি কারণে মারধর করছে? এখন এটা আমরা জানি না কি কারণে তারা কি করে। হের টাইমের সার্কি করে, ও আইনের সার্কি করে, পুলিশের সার্কি করে। হের বউর লই যারে মারধর করছে হের জামাই কি আসল না বাড়িতে? না না, হের জামাই বাড়িতে আসলো খালিলা বাড়ির মাঝে। হের একটা সুট্টুলা আসলো। কয়জনে মারধর করছে? তারা জামাই বউ দুইজনে মারধর করছে। আর পোলাটা আছে না, পোলাটা চিল্লা হলা করে দিকে পোলার রিজাল্ট যে কাটা সুবাতা লাগে। কি কারণে মারধর করছে এটা জানি না। এটা এখন আমরা জানি না। সোমবার দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি 50 টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। জানা যায়, সোমবার রান্নার গ্যাসের দাম বেড়েছে 50 টাকা। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বাড়ানো হয়েছে। 829.50 টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন 879.50 টাকা হয়েছে। ফলে গৃহস্থের মাথায় হাত। ভর্তুকিবিহীন এবং ভর্তুকিযুক্ত উভয় গ্রাহকের জন্যই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হলো। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। বিক্রি হয়েছে আপনারা জানেন, গতকালকে আন্তর্জাতিক সরকারের যে বক্তব্য, আন্তর্জাতিক বাজারের যে উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য, এরপর বিবেচনাধীন আছে যে পরবর্তী সময় কমানো, কিন্তু কমলে ভালো। সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, সবার পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে। যাই হোক, কমলেই ভালো। হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে? এটা হ্যাঁ, গরিব মানুষের উপরে তো সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তারা দিন আনি দিন খায়। আগে এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরো বিশ্বেই একটা মন্দা চলছে। কর্মসংস্থানের একটা সঙ্গে সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে। ইনকাম সোর্সটা 928 টাকা এই মাসে, 980 টাকা। এই আমরা টের পাইছি না, হঠাৎ করে দাম বেড়ে গেছে। এতে কি গরিব রেলায় কোনো মানে
যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে, মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? বাড়ছে রেটে প্রবলেমই হবে না। কিরকম? 50 টাকা তো কম না, না কত সেইটা 50 টাকা অনেক কিছু করে। আসন্ন বাংলা নববর্ষকে সামনে রেখে হোটেল পোলো টাওয়ার বিশেষ লাঞ্চের ব্যবস্থা করেছে। 12 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ অফার। এর মধ্যে রয়েছে লাউ চিংড়ি, কচি পাঁঠার মাংস এবং ট্যাংরা মাছ সহ নানা রকম খাবার। 4 দিন এই বুফে খাবারের আনন্দ নিতে আহ্বান জানিয়েছেন গুঞ্জন কুমার সহ উদ্যোক্তারা। নিয়মাই ঘোষ, সবাইকে অগ্রিম শুভ নববর্ষ। তো আমাদের প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আবার নতুন করে কিছু নতুন ডিশেস, নতুন আইটেম নিয়ে টোটালি বেঙ্গলি খাবার নিয়ে আমরা এসেছি, যেটা আগের বছরের থেকে লাস্ট ইয়ার আমরা করেছিলাম তার থেকে আরও অনেক কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি, যেতে অনেক কিছু যেমন কচি পাটার মাংস, ট্যাংরা মাছের ঝোল, ইঁচড় চিংড়ি, লাউ চিংড়ি, এরকম অনেক ধরনের আইটেম নিয়ে আমরা এসেছি। তো এটা আগরতলার মধ্যে মানুষের যেমন পকেট ফ্রেন্ডলি যেমন থাকে সেইভাবেই সেই রিজনেবল রেট দিয়েই আমরা বুফেটা আবার নতুন করে আরও ভ্যারাইটি নিয়ে আরও বড় করে আমরা এবছর করছি। তার সঙ্গে থাকছে বাউল গান, যেটা লাইভ থাকবে 4 দিন, আমাদের 12 তারিখ থেকে 15 তারিখ অবধি আমাদের চলছে এটা। 12 তারিখ লাঞ্চ থেকে শুরু হবে, লাঞ্চ থেকে ডিনার টোটালি একদম থাকছে 4 দিন। নমস্কার, থ্যাংক ইউ। আমি হচ্ছি গুঞ্জন কুমার, আমি কাস্টমার জেনারেল ম্যানেজার। And like every year, we are again going to celebrate the Pehla Vaishakh. And তার জন্য আমরা আপনার সাথে ডেকেছি। Thank you for coming here. Thank you for being part of our journey. And always you have given us love. We will again request everyone to come and enjoy the Pehla Vaishakh buffet, which will be between 12 to 15. Thank you. Namaskar. স্যার, অ্যাকচুয়ালি এই বছর আমরা ট্রেডিশনাল বেঙ্গলি খাবারের টেস্টগুলোর উপর বিশেষ করে ফোকাস করেছি, কারণ ট্রেডিশনাল খাবার একই থাকে, নতুন রেসিপি আমরা কিছুই ক্রিয়েট করতে পারবো না। বাট এই বছর আমরা ওগুলো টেস্টের উপর বিশেষ মানে করেছি, ফোকাস করেছি, যেগুলো যেরকম ওখানে মটন থাকবে, চিকেন থাকবে, ফিশ থাকবে, সব নন ভেজিটেরিয়ান সব ভ্যারাইটি থাকবে। মটন কাটলেট আছে, চিকেনের কাটলেট আছে, তার মটন পাঠার মাংস হবে, তারপরে আপনার পাবদা মাছ, আপনার থাকছে ট্যাংরা মাছের তরকারিও থাকবে। আর তার আপনার যে স্যালাডের মধ্যে আমরা কিছু ভেরিয়েশন করেছি, তো স্যালাডের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন থাকবে। ডেজার্টে কিছু ভেরিয়েশন আছে, ট্রেডিশনাল বেঙ্গলি কুজিন ছাড়াও আমরা লাইক একটু ওয়েস্টার্নের সঙ্গে মিক্স করেছি, যেরকম মিহিদানা চিজ কেক, বানানা চিজ কেক, আর ভাপা মিষ্টি দই। মিষ্টি দই জেনারেলি নর্মাল মিষ্টি দই না, একটা ভাপা আমরা নতুন করে বানিয়েছি, তো কিছু ভেরিয়েশন আছে। তো আসুন সবাই এনজয় করবেন। 4 দিন আমাদের ফেস্টিভ্যাল চলবে, ও ডিফারেন্ট কুজিন থাকবে। কুজিন তো একই থাকবে, বাট ডিফারেন্ট ডে ডিফারেন্ট প্রিপারেশন থাকবে। তো আই থিঙ্ক এভরিবডি উইল বি এনজয়। গৃহ পরিচালিকার স্বামী দ্বারা আক্রান্ত হয় বাড়ির মালিক। ঘটনা মঙ্গলবার দুপুর 1টা নাগাদ খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকার জনৈকর শঙ্কর দেবনাথের বাড়িতে। ধারালো অস্ত্রের আহত হয় শঙ্কর দেবনাথ, বয়স 60 বছর। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতনের স্কুল সংলগ্ন এলাকার জনৈক শঙ্কর দেবনাথের বাড়িতে 4 থেকে 5 মাস যাবৎ ধরে গৃহ পরিচালিকার কাজ করেন এক মহিলার স্বামী গৌতম দেবনাথ আচমকা শঙ্কর দেবনাথের বাড়িতে আসে হাতে দা নিয়ে। শঙ্কর দেবনাথকে গালিগালাজ করতে থাকে। গৌতম দেবনাথ স্ত্রীকে শঙ্কর দেবনাথ তাঁর বাড়িতে আটকে রেখেছে এ বলে গৌতম দেবনাথ হাতে থাকা দা দিয়ে শঙ্কর দেবনাথের উপর হামলে পড়ে। দাঁড়িয়ে এলোপাথারি আক্রমণ শুরু করে। এই আক্রমণে গুরুতর জখম হয় শঙ্কর দেবনাথ। বাঁচার তাগিদে শঙ্কর দেবনাথও সে সময় লাঠি দিয়ে গৌতম দেবনাথকেও আক্রমণ করে। সে সময় শঙ্কর দেবনাথের বাড়ি থেকে বের হয়ে গৌতম সোজা খোয়াই থানায় চলে যায় দা নিয়ে। এদিকে আহত শঙ্কর দেবনাথকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। আমি তার জোরে মহিলার হাজবেন্ডে খুব দিছে। কি নাম মহিলার নাম কি? মহিলার নাম পুতুল। হাজবেন্ডের নাম জানেননি? হাজবেন্ডের নাম হলো গৌতম দেবনাথ। স্বপ্নাশ। বাড়ি কোন জায়গা? বাড়ি আমার বাড়ি পাহাড়। আপনার বাড়িতে যে খুব দিছে? আমার ভাইকে আমার বলছে। মানে কি কারণে জানেননি? ওই যে ঘটনা লেগে আমার ভাই গতমিলা আছে, গতমিলা কাজ করে যে কতদিন এসে ওই শিক্ষা কাজ আছে, রান্না বান্না করতেছে।
আপনার হাজব্যান্ডের নাম গতম কি কারণে আপনার হাজব্যান্ড আপনাকে কোবাইছে? তাই না আমি তো তাই না করে কাজ কাম করে দেখতে সেরা মনে করে আর কি বেড়া তো আমার খাওয়ায় না পড়ায় না আমার দুইটা বাচ্চা লইছে আমি কেমনি থাকতাম বেড়া তো আমার ছাইরা ছাইরা সংসার করছে অনেকটা আপনি এই তেনের বাড়িতে রান্না বা খাওয়া দাওয়া এখানে থাকে? না থাকি আর অন্য খানো তাহলে আমি রান্না বাড়া করি আর দুইটা ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করি যখন কোবাইছে তখন আপনি কই আমি আসলেন? আসলাম না আমি ওই মেয়ের স্কুলে ভর্তি করুন গেছিলাম স্কুল সার্টিফিকেট আনতে গেছিলাম চেন্নাই আপনি শুনে আইছেন? আমি শুনেছি না আমার আগে স্বামী আয়েছে না আপনার হাজব্যান্ড এখন কই আছে? আমি এখন জানি দেখছি না কতদিন ধরে কাজ করেন? ওইটা আছে 4-5 মাস হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।